হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে কিন্তু সকাল 9টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে রাহি আর রাকেশ কিন্তু এখনো ওঠেনি। আর কালকে কিন্তু আমাদের আর রাস পূর্ণিমায় নবদ্বীপে ঘোরা হয়নি, কারণ সোমনাথদা এসেছিল হচ্ছে সেই রাত্রিবেলা 12:30টার পর। আর সোমনাথদা ছাড়া তো আমাদের ঘোরা পসিবল না, তো সেই জন্য কালকে আর ঘোরা হয়নি। তো ভাবছি আজকে আমরা পুজো টুজো মেটার পর আমরা বেরাবো। আর এই দেখো, এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর। আর দেখেছো দিদিদের উঠোনে কত রকমের গাছ। এই দেখো একটা সুন্দর মাটির উনুন, এটাতে কিন্তু আজকে হতে চলেছে কার্তিক পুজোর ভোগ। আর সেটা কিন্তু করবে আজকে হচ্ছে আমার বড় মাসি। একটা জিনিস দেখায়, কালকে যে আমরা যেখানটা করে দাঁড়িয়েছিলাম তোমাদের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে দিদির ঘরের পেছন দিকটা। এখানটাতেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা ঠাকুরটাকে ঘরে নিয়ে গেল কিনা। যে গলিটাতে দেখছো, এই গলিটা দিয়েই আমরা ওই বাগানটাতে গিয়েছিলাম। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটাতেই কালকে কার্তিক ঠাকুর ফেলতে গিয়েছিলাম। এখান থেকে কিন্তু পুরো স্পষ্টভাবে ওদের ঘরের বারান্দাটা দেখা যাচ্ছিল। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না। কালকে কিন্তু আমাদের সত্যি খুব মজা হয়েছিল। আর একটা টাইমের পর কিন্তু আমি ঘরে চলে গিয়েছিলাম, কারণ রাহিকে ঘুম পাড়ানোর ছিল। আর দিদিরা কিন্তু পুরো অপেক্ষা করেছিল যতক্ষণ না ওরা কার্তিক ঠাকুরটাকে নিয়ে ঘরে ঢোকে। আরও ইচ্ছা করছিল ওদের সাথে পুরোটা থাকতে, কিন্তু কি আর করা যাবে, রাহিকে তো ঘুম পাড়াতেই হতো। তো সেই জন্য আমি চলে গিয়েছিলাম। ঠিক তারপরেই কিছুক্ষণ পরেই কিন্তু সোমনাথদা চলে এসেছিল, কিন্তু তখন তো আমি সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিন অনেকটা ক্লান্ত ছিলাম। আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলে দিদি আর আমাদের ডাকিনি, নয় তো কালকেই আমরা বেরাতাম ঠাকুর দেখতে। এইখানে দেখো আমার দিদি কিন্তু সকাল থেকেই আজকে কাজ বাজে ব্যস্ত হয়ে গেছে। সারাদিন উপোস থেকে কিন্তু দিদি ছেলের জন্য সব রকমের রান্না বান্না আর সব কিছু গুছিয়ে রেখেছে। আর আমিও একটু পরে রেডি হব, তো তার আগে চলে গিয়েছিলাম একটু দুপুরের খাবারটা খেতে। আর আমি কিন্তু প্রায় অনেক দিন, বলতে গেলে বছর বাদে, আমি কিন্তু এই ঘি দিয়ে ভাত মেখে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আর গরম ভাতে ঘি দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। আজকে কিন্তু দুপুরে মেনুতে ছিল পনিরের তরকারি, ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। আর তখন একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরে চলে এলাম আবার সোজা উঠোনে। যে আমার দিদি এখানে আরেকটু রান্না বান্না বাকি ছিল, সেটা করছে কার্তিক ঠাকুরের জন্য, আর আমি একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু বড় মাসি সবকিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে জোর কদমে রান্না করবে বলে। মাটির উনুনে রান্না দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এর আগের বারে যখন এসেছিলাম তখন আমার দিদির শাশুড়ি মাটির উনুনে পিঠে বানিয়েছিল, তো সেটাও কিন্তু আমি বসে বসে দেখেছিলাম। এইদিকেই দেখো রাহিকে একদম রেডি করিয়ে দিয়েছিলাম দুপুরে। আর ও এখানে বসে বসে স্লিপ কাটছে। যে ঢালু জায়গাটা দেখছো, এটাকে ও নিজের মতন করে একটা স্লিপ বানিয়ে নিয়েছে। তো চলো, বড় মাসি তো চলে এসেছে, এবার বড় মাসি রান্নায় হাত দেবে, আর আমি একটু দাঁড়িয়ে থেকে বড় মাসি রান্নাটা করা দেখবো। এত শত আয়োজন দেখতে তোমরা তো বুঝতেই পেরেছো যে আজকে কি বানানো হবে। তো আজকে বানানো হবে কিন্তু গরম গরম খিচুড়ি। এখানে এই খুন্তিটাকে দেখো কতটা বড়, এখান থেকে ওই অবধি। খুন্তিটা দিয়ে আমি রান্না করা তো দূরের কথা, ধরে তুলতেই পারবো না। তো যাই হোক, এখানে কড়াই চেপে গেছে আর ধোঁয়াও উঠে গেছে। তো রান্না কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে, আর একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে। তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি করছে, কারণ পুজো শেষ হয়ে গেলেই তো সবাই আবার প্রসাদ নিতে আসবে। তো যাই হোক, এই যে এখানে এবার মাসি এই ডালটাকে এখানে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তো ডালটাকে একটুখানি করে ভাজবে, তারপরে তো বোধহয় ওই চালটাকে দিয়ে দেবে। আমি যখন প্রথমবার খিচুড়ি বানিয়েছিলাম তখন কিন্তু আমাকে বৌদি ভাই সব বলে দিয়েছিল। আর আমার বানানো প্রথমবারের খিচুড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এরপর থেকে আমি যতবারই খিচুড়ি বানাই না কেন, হয় মা বলে দেয় নয় বৌদি ভাই বলে দেয়। আর আমার বৌদি ভাই কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর ও কিন্তু খিচুড়ি দারুণ বানায়। যেমন তেমন করেও বানালেও যেন সুন্দর হয় খেতে। আর আমি জানি তো খিচুড়িটা বানাতে পারি ঠিকই, কিন্তু আমার মনে হয় যেন ঠিকঠাকভাবে হচ্ছে না। আমি খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু আমার খুব প্রিয় না। আর বিশেষ করে ভোগের খিচুড়ি খেতে তো আমার দারুণ লাগে, তখন সেটা কিন্তু আর ছাড়ি না, কারণ ভোগের খিচুড়ি রান্নায় কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে। আমার মাসির বানানো খিচুড়িটাও কিন্তু সেদিনকে দারুণ হয়েছিল। একটু ঝাল লেগেছে ঠিকই, ভেবেছিলাম রাকেশ খেতে পারবে না, কিন্তু না, দারুণ হয়েছিল বলে রাকেশ পুরোটা খেয়ে নিয়েছিল। যাই হোক, মাসি ওখানে রান্না করছে, আর এদিকে টাইম হয়ে যাচ্ছে বলে আমি চলে এলাম ট্রলি নিয়ে সোজা দিদির ঘরে। আর বিকেল তো হয়ে গিয়েছে, তো ভাবলাম যে যাই, এখনই আমি রেডি হয়ে নিই। আর আমার দিদির বাড়ির পাশেই একটা সুন্দর বাগান রয়েছে, তো ভাবলাম রেডি ফেডি হয়ে তো ওখানে গিয়ে একটুখানি ফটো তুলে নিও। যাই হোক, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু দিদির বাড়িতে কার্তিক পুজো ছিল, তো সেই জন্য আমি একটা সঙ্গে করে শাড়ি নিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম পুজোর দিনই আজকে এই শাড়িটা পরবো। আর এদিকে দেখো আমার দিদির তো প্রায় সব কিছু শেষই হয়ে গেছে গোছানো। আর এই যে এখানে জাস্ট আর কিছু একটু বাকি রয়েছে, তো এটা করলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে দেখো রাস্তার ওখানে রাকেশ আর রাহি বসে রয়েছে। যাই হোক, এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে ওই দিদিদের পাশের ওই বাগানটাতে। দিদির যখন আশীর্বাদ হয়েছিল তখন যখন এসেছিলাম, তখন কিন্তু ওই বাগানের ওদিকটা অনেক ফুল ফুটেছিল। কি জানি আজকে আর দেখতে পাবো কিনা। তো চলো যাওয়া যাক, যদি ওখানে ফুল থাকে তাহলে তো খুব ভালোই হবে। আর এখনো যদিও অতটা ঠান্ডা পড়েনি, তো যাই হোক দেখা যাক যে ফুলগুলো আমরা পাই কিনা। আর আমার সাথে কিন্তু যাচ্ছে হচ্ছে রাকেশ আর রাহিও, কারণ আমাকে ভিডিওটা আর ফটোটা তুলে দেওয়ার জন্য তো রাকেশকে যেতেই হবে।
রাহিকে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা ফটো আর ভিডিও তুলে তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে, কারণ হচ্ছে ব্রাহ্মণ চলেই এসেছে বাড়িতে, সায়ন আমাদের ডেকে আনলো। তো যাই হোক, এখন চলে এসেছি আমি ছাদের মধ্যে আমি একটু জামা কাপড় মেলে রেখেছিলাম, তো সেটাকেই এখন তুলতে এসেছি। যেহেতু বিকেল হয়েই গিয়েছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। আর এই দেখো আমাদের দিদিদের পাশে এই বাগানটা, আর এইটা সেই বাগানটাই যেই বাগানটা দিয়ে মাঝরাতে আমরা গিয়েছিলাম কার্তিক ঠাকুরকে ফেলতে। বাগানটা কিন্তু এখন অনেকটা পরিষ্কার করেছে। এর আগের বার যখন এসেছিলাম তখন একটুখানি বাগানটায় জঙ্গল হয়ে গিয়েছিল, আর এইবারে এসে দেখছি যে পুরো একদম বাগানটা পরিষ্কার। আর এই দিকটা দেখো, এই যে এখানে এগুলো শুকোতে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু গোবর দিয়ে বানানো। লোকে কিন্তু মাটির উনুনে রান্না করার সময় জ্বালানি হিসেবে দেয়। তো চলো এবার যাবো হচ্ছে নিচে, কারণ আমারও জামা কাপড় তোলা হয়ে গিয়েছে, তো পুজোও আরম্ভ হয়ে গিয়েছে। তো চলো যাই নিচে। ও মা, ও লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আরে লাগছে ওর, ছেড়ে দে। তো চলে এলাম সোজা সন্ধেবেলা, আর এদিকে দেখো সন্ধে হতে না হতেই সব বাড়িতে আলো জ্বলে গেছে, প্রচন্ড কিন্তু মাইক বাজাও আরম্ভ হয়ে গিয়েছে। আর এদিকে আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু ছাদে, কারণ সোমনাথ দা আগের দিন রাত্রেবেলা আসার সময় অনেক বাজি কিনে এনেছে। এই দেখো, তো এখানে এক ব্যাগ বাজি রাখা রয়েছে, তো এগুলোকেই আজকে আমরা সবাই মিলে ফাটাবো। আর এখন যদি বাজিগুলোকে না ফাটাই তাহলে কিন্তু আজকাল এই বাজিগুলো ফাটানোই হবে না, কারণ রাত্রেবেলা আজকে আমাদের একটুখানি বেরানোর আছে। যেহেতু কালকে বেরানো হয়নি, তো সেই জন্য আজকে আমরা বেরাবো, এটা আমরা ঠিক করেই রেখেছিলাম। যাই হোক, বাজিগুলোকে ফাটানো হয়ে গেলে যাবো হচ্ছে রেডি হতে, কারণ আজকে আর আমরা তো রাত করবো না। ইচ্ছে তো আছে 10টার আগেই বেরানোর, কিন্তু দেখা যাক কি হয়। এদিকে কিন্তু পুজো শেষ হতে না হতেই সন্ধ্যেবেলা আমরা খেয়ে নিচ্ছিলাম মাসির হাতের গরম গরম খিচুড়ি। আছে এটা কিন্তু হয়েছিল একদম ফাটাফাটি। ওই যে আগেই বললাম ভোগের খিচুড়ি একটুখানি বেশি স্পেশাল হয়। এইদিকে দেখো, দিদির ননদ আমাকে একটা মোমবাতি ছুড়বে বলে বলছিল, কিন্তু আমি বললাম তুই ওই দিক দিয়ে আয়, এখান থেকে মোমবাতিটা ছুলে কার গায়ে লাগবে তার ঠিক নেই। সেই জন্য ও সিঁড়ি থেকে আসছে মোমবাতিটাকে নিয়ে। এইদিকে তো সায়নরা একটার পর একটা বাজি আর বোম ফাটিয়েই যাচ্ছে। দেখো রাকেশের হাতে অনেক রং মশলা, তো দিদির ননদ মোমবাতিটাকে নিয়ে এলেই আমরা রং মশলাটাকে ধরিয়ে ফেলবো। আগের দিন যখন আমরা কার্তিক ঠাকুরটা ফেলতে গিয়েছিলাম তখন তো সেই ভিডিও তো আমরা দেখেইছিলে, দিদির এই ননদও কিন্তু ছিল। আর দিদির এই ননদ আর দেওরকে নিয়ে কিন্তু ওই প্ল্যানটা করেছিল, আর তার সাথে তো আমি ছিলামই। আর কালকে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি আমরা। এদিকে সায়নের ওই ঢিল ছোড়া দেখে যে আমাদের এত হাসি পেয়েছিল, সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমরা কিরকম হাসছিলাম কালকে। তো যাই হোক, এই যে মোমবাতি দিয়ে সায়ন ধরিয়ে দিল রাহির হাতে একটা রং মশলা। আমি কিন্তু একটাও বাজি ধরেও টাচ করেও দেখিনি, কারণ আমি তো ভিডিওই করছিলাম, তো বাজি আর এই জন্য আমার ফাটানো হয়নি। তো ছাদে আমরাই এখন বাজি পোড়াচ্ছি, আর দিদি গেছে সোমনাথ দাকে খেতে দিতে, কারণ সোমনাথ দা জাস্ট ফিরেছে কাজ থেকে। সোমনাথ দার খাওয়া হয়ে গেলেই, আমরা বাজিগুলো সব পোড়ানো হয়ে গেলেই তারপর আমরা চলে যাব হচ্ছে রেডি হতে। আর এই বাজির আলোতে কিন্তু পুরো ছাদটাই আমাদের পুরো আলোতে আলো হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছিল অনেক টুনি লাইট আমাদের জ্বালিয়ে রেখেছে ছাদের মধ্যে। আবার কই ই বাবা, এখানেই হয়ে গেছে। বুম। তারাবাজি আছে সর, ও মামা সাবধান, পালা, বুম। এটা ভালো ফাটে। আর এই দেখো রং মশলার আলোতে পুরো মুখটাই আমার পুরো একদম চকচক করছে, আলোতে যেন একদম আলো হয়ে গিয়েছে চারিদিকটা। তো দেখতেই পেলে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের রাস দেখতে। আর আজকে কিন্তু হচ্ছে ভাঙা রাস, মানে ওটাকে বলে হচ্ছে গিয়ে ওরা আরন বা এরকম কিছু একটা বলে, যাই হোক আমি ঠিক মনে পড়ছে না। এইদিকে দেখতে পাচ্ছ যে কত বড় বড় ঠাকুর নিয়ে যাচ্ছে। ঠাকুরের চুলটা দেখো একদম ওপর থেকে একদম পায়ের নিচ পর্যন্ত, যেন মনে হচ্ছে যে স্বয়ং মা নিজেই দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর একতলা দোতলা বাড়ির সমান হয়, আর এই যে ঠাকুরটা দেখলে এটা কিন্তু প্রায় দোতলা বাড়ির সমান। এই ঠাকুরটা হচ্ছে গিয়ে নবদ্বীপের ছোট শ্যামামা। আর তোমরা তো সবাই জানো যে নবদ্বীপের বড় শ্যামামায়ের গায়ে আগুন ধরে গিয়েছিল, আমরা কিন্তু তখন ঠিক ওখানেই উপস্থিত ছিলাম। আর একটুখানি এগিয়ে গেলে হয়তো এই ঝামেলার মুখে আমাদেরও পড়তে হতো,
কারণ বড়শ্যামা মায়ের গায়ে আগুন লেগে যাওয়ার পর থেকে চারিদিকটা পুরো অন্ধকার করে দিয়েছিল, সব লাইট অফ হয়ে গিয়েছিল আর চারিদিকে কিন্তু শুধু পুলিশ আর প্রচণ্ড মারাপিট হচ্ছিল। তো সেই জন্য আমরা আর সামনের দিকে এগোইনি, তো চলে এসেছিলাম আর একটা রেস্টুরেন্টে। তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম সোজা বাড়িতে। আর এখানে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এইটুকুনি থাক, পরে দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।